এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। যার জীবনে প্রেমের মানে অন্য কেউ, তার জীবনে দ্বিতীয় কারো প্রবেশ নিষেধ। চয়ন প্রথমে কথাটা বুঝে উঠতে পারেনি, উড়িয়ে দিতে চেয়েছিল, কিন্তু তার কানে অর্ণবের কথাগুলো আবারও বেজে উঠল। এবার সে সজাগ হয়ে উঠল। চোখ বড় বড় করে অর্ণবের মুখের দিকে তাকিয়ে রইল সে। গভীর ভাবনায় ব্যস্ত অর্ণবকে দেখে চয়নের সন্দেহ গাঢ় হলো। সে ধপ করে অর্ণবের পাশে বসে তার কাঁধ চেপে ধরল। হুট করে এমন হওয়ায় অর্ণবের পিলে চমকে উঠল। চয়নকে এভাবে দেখে সে কিঞ্চিত ভ্রুকুটি কুঁচকে নেয়। চয়ন জিজ্ঞেস করে, সত্যি বল, তোর জীবনে কে আছে? অর্ণব অবাক চোখে চয়নের দিকে তাকিয়ে বলল, কে থাকবে? একটু আগেই তো বললি তোর জীবনে প্রেমের জন্য অন্য কেউ আছে, বল কে সে? অর্ণব থমকে গেল। কি বলে ফেলেছে সে আর মনে? এই ছেলেটা যে তাকে ছাড়বে না এখন ভালো করেই বুঝতে পারছে। চয়ন আবারও ঝাঁকালো অর্ণবকে। বাধ্য হয়ে অর্ণব বলল, সে কে এখন আমি তোকে বলতে পারবো না, তবে যে প্রেম আমার মনে আছে তাকে নিয়ে বেশি দূর ভাবা আমার পক্ষে সম্ভব না। কারণ আমি সাধারণ, সে চাঁদ। এত বড় স্পর্ধা দেখাতে আমি পারবো না। অদ্ভুত নয়নে চয়ন তাকিয়ে আছে অর্ণবের দিকে। যে ছেলের জন্য কতগুলো মেয়ে পাগল, সে কিনা অন্য একজনকে মনে জায়গা দিয়েছে, তাও নাকি সে পরিণয়ে পরিণত হবে না। আশ্চর্য। আপনি ওই লোকটা না? সদ্য হসপিটাল থেকে বের হয়ে রাস্তার গাড়ির সামনে এসেছিল সারোয়ার। তখনই পেছন থেকে একটা মেয়েলি কণ্ঠস্বর শুনে থেমে গেল। ঘাড় ঘুরে পেছনে দেখতে গেল। একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মুখটা কেমন চেনা চেনা লাগছে তার। মুখে কুচকে জিজ্ঞেস করলো, হু আর ইউ? মাইশা। নামটা কানে বাজতে হঠাৎ মনে পড়ে গেল সারোয়ারের। দিন ফায়াজ তাকে এই নামের মেয়ের সাথে পরিচয় করে দিয়েছিল। আপনি? অবাক হয়ে জিজ্ঞেস করলো সারোয়ার। মায়েশা কাচুমাচু হয়ে নত মুখে দাঁড়িয়ে আছে। একটু এগিয়ে গিয়ে সারোয়ারকে মিনমিনে গলায় বলতে লাগলো, সরি, সেদিন অনেক কথাই আপনাকে শুনিয়ে দিয়েছিলাম, কিন্তু পরে আমি অনুভব করলাম যে হয়তো এখানে আমারও দোষ ছিল। আমি সত্যিই দুঃখিত। সারোয়ার কিছু বলল না, চুপচাপ দাঁড়িয়ে আছে। মেয়েটিকে এক নজর পরখ করে সে দ্রুত ব্যাগে বলে উঠল, ইটস ওকে, আসছে। সারোয়ার পেছন ফিরে গাড়ির দরজা খুলল। মায়েশা এবার জিজ্ঞেস করলো, আপনার বোন কেমন আছে এখন? ভালো, আল্লাহ নিরাশ করেননি, সুস্থ আছে এখন মোটামুটি। আর কোনো কথা বলল না সারোয়ার। গাড়ির ভেতরেই ঢুকে গেল। চোখের সামনে হু করে গাড়িটা চালিয়ে নিয়ে গেল সে। মায়েশা সেদিকে তাকিয়ে রইল। কেমন যেন লাগলো তার। একটু কি ভালো করে কথা বলা যেত না? মন খারাপ হয়ে গেল হঠাৎ করেই। কড়া রোদে দাঁড়িয়ে থেকে হঠাৎ মাথাটা ঘুরে গেল তার। সব ঝাপসা দেখতে শুরু করলো। এরপর ধপ করে রাস্তার মধ্যে পড়ে গেল। লোকজন জমতে শুরু করলো তাকে ঘিরে। যখন জ্ঞান ফিরল নিজেকে হাসপাতালের বেডে দেখতে পেল সে। ঘাবড়ে গেল মুহূর্তেই। তার কি হয়েছিল মনে নেই। হাসপাতালে কি করছে সে আশেপাশে তাকালো। দুটো আলাদা বেডে অন্যান্য রোগী শুয়ে আছে। কেমন গা ছমছম করতে লাগলো তার। একজন নার্স এসে মাইশাকে দেখে হেসে উঠল। মাইশা এমনিতে সাহসী হলেও আজ যেন সে ভীতু হয়ে গেছে। যাকে দেখছে ভয় পাচ্ছে। নার্স এসে মাইশাকে বলল, জ্ঞান ফিরেছে আপনার? বাপরে, আপনাকে নিয়ে স্যার যে কি চিন্তায় পড়ে গিয়েছিলেন। কোন স্যার? প্রচণ্ড অবাক হয়ে কথাটা জিজ্ঞেস করলো মাইশা। নার্সটি একগাল হেসে বলল, আমাদের ডাক্তার স্যার। তখনই সারোয়ার ঢুকলো কেবিনের ভেতর। তাকে দেখে নার্সটি মায়েশাকে উদ্দেশ্য করে বলে, ওই যে ইনি চিন্তায় অস্থির হয়ে পড়েছিলেন। সারোয়ার তাদের কাছে এসে নার্সকে গম্ভীর কণ্ঠে বলল, আপনি আপনার কাজ করুন। মায়েশা অবাক চোখে দেখছে সারোয়ারকে। কেমন আছেন এই মুহূর্তে? আপনি তো চলে গিয়েছিলেন, আবার এলে কিভাবে? আমি যখন যাচ্ছিলাম তখন হঠাৎই গাড়ির বাইরের আয়নার মধ্যে আপনার পড়ে যাওয়াটা লক্ষ্য করেছিলাম, তাই দ্রুত এসে আপনাকে নিয়ে হাসপাতালে ঢুকে পড়লাম। অনেক ডাকার পরেও জ্ঞান ফেরেনি আপনার। ধন্যবাদ। আপনাকে কিছু মনে না করলে আমার বাসায় পৌঁছে দিবেন? সারোয়ার প্রথমে না করতে যাচ্ছিল, কিন্তু পরে তার মনে হলো যে এভাবে একা ছেড়ে দিলে যদি আবারও কোথাও পড়ে টরে যায়, তাই যেতে রাজি হয়ে গেল। মায়েশা খুব খুশি হলো।
অজান্তেই মনে ভালো লাগা দোলা দিতে লাগলো। মানুষের জীবনে আনন্দ হয়তো ক্ষণিকের জন্যই আসে। মানুষের জীবনটাই এমন, দুঃখ যার চারপাশে বসবাস করে তার কাছে সুখ এত সহজে আসে না। প্রতিনিয়ত জীবন মানুষকে নানান বিচিত্র কিছু দেখায়। রঙের দুনিয়ায় রং বেরং সবই আছে। বেরং ছাড়া কি রঙের কদর হয়? থমথমে নিস্তব্ধতা। ডাক্তার চেম্বারে চিন্তিত হয়ে বসে আছে ফায়াজ। একটু আগে সে ডাক্তার দেখাতে এসেছে, তবে সমস্যা তার নয়, অর্থির। বেশ কিছুদিন ধরে নিজের মধ্যে একটা সমস্যা চেপে রেখেছিল সে। ফায়াজকে খোলাসা করে জানায়নি। আসল কথা হলো সে লজ্জায় বলতে পারেনি, আর দ্বিতীয়ত সে ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু ফায়াজ তাকে ধরে ফেলে। তার শরীরের কন্ডিশন অনেকটাই খারাপের দিকে চলে গিয়েছিল, তাই ফায়াজ আর রিস্ক নিতে চায়নি। ওর থেকে নিয়ে ডাক্তারের কাছে চলে এসেছে। ডাক্তার কিছু টেস্ট দিয়েছেন, সেগুলো ওর ঠিক করে এসেছে। ওর থেকে বাইরে রেখে ফায়াজের সাথে কথা বলছেন ডাক্তার। রিপোর্ট হাতে চলে এসেছে। ফায়াজকে এভাবে ডেকে নিয়ে যাওয়ায় অর্থি ভয় পেয়ে গেল। ওর কি বিশাল কিছু হয়েছে নাকি? ডাক্তারের মুখটা বেশ গম্ভীর, যা নজর এড়ায়নি ফায়াজের। মুখের ভেতর কেমন করে উঠল তার। অর্থির খারাপ কিছু হলো না তো? ডাক্তার আফসানা একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। রিপোর্টটা টেবিলের উপরে রেখে ফায়াজের দিকে তাকালেন। ফায়াজের চিন্তিত মুখ দেখে উনি বললেন, বিষয়টা অনেক জটিল হয়ে গেছে ডাক্তার খন্দকার। আমি আপনাকে প্রথমে যে হিন্টসটা দিয়েছিলাম রিপোর্টে সেটাই ধরা পড়েছে। আচমকা কেঁপে উঠল ফায়াজ। এইবার ও কিছুতেই ওর থেকে হারাতে চায় না। চোখ মুখে ভয়ের ছাপ স্পষ্ট তার। কিছু বলতে চাইছে, কিন্তু কথা যেন আটকে যাচ্ছে বারবার। ডাক্তার আফসানা ফায়াজকে ভরসা দেওয়ার জন্য বললেন, এক্ষুনি এতটা ভেঙে পড়বেন না, আমি যা বলছি মন দিয়ে শুনুন। একমাত্র অপারেশন ছাড়া এখন আর উপায় নেই, তাও গ্যারান্টি দেওয়া যাচ্ছে না। এর সমস্যা অনেক আগে থেকেই, দুর্ভাগ্যবশত আপনার স্ত্রী সেটা বুঝতে পারেনি, হয়তো নর্মাল ভেবেছে। ফায়াজের এই প্রথম খুব ভয় হচ্ছে, কাউকে হারানোর ভয়, যাকে সে ভীষণ ভালোবাসে। ফ্যাকাশে হয়ে গেছে তার মুখমণ্ডল। কাপা গলায় সে বলল, আপনি প্লিজ ওকে সুস্থ করে দিন ডক্টর। ওর বয়স খুবই কম, মেয়েটা কিছুতেই সহ্য করতে পারবে না। আপনি নিজ একজন হার্ট সার্জন, আপনি জানেন ডাক্তাররা শুধু চেষ্টা করতে পারে, গ্যারান্টি দিয়ে সিরিয়াস রোগীর ভালো মন্দ বলতে পারে না, যতক্ষণ না তার মাঝে পরিবর্তন দেখতে না পায়। ফায়াজ চুপ করে গেল। সত্যি তো, তার চিকিৎসার পরেও কয়েকজন মারা গিয়েছে, সেও তো পারেনি তাদের কাউকে বাঁচিয়ে রাখতে। ডক্টর আফসানা নিজের চশমা ঠিক করে বলেন, ওনার শরীরের সেই অংশটা কেটে ফেলতে হবে। জানি এটা খুবই দুঃখজনক একটা সত্যি, কিন্তু তাও করতে হবে। এ তো হয়তো ওনার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। সৌন্দর্যের জন্য আমি তাকে ভালোবাসিনি ডাক্তার, তাই ওর সৌন্দর্য নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি শুধু চাই আমার স্ত্রী যেন সুস্থ হয়ে যায়। ডক্টর আফসানা মুচকি হাসলেন। উনি সব রিপোর্ট একসাথে করে ফায়াজকে দিয়ে বললেন, আপনি ওনাকে বোঝান, সাপোর্ট দিন, শক্ত হতে বলেন, ভেঙে গেলে চলবে না। ফায়াজ বাইরে বেরিয়ে আসলো। অর্থে একটা চেয়ারে বসা ছিল। ফায়াজকে বেরোতে দেখে সে এগিয়ে এলো। উত্তেজিত গলায় জিজ্ঞেস করলো, কি বললেন ডাক্তার? আপনার চেহারা এরকম করে রেখেছেন কেন? নিশ্চয়ই আমার খুব খারাপ কিছু হয়েছে, তাই না? বলুন না কি হয়েছে। ফায়াজ তাকালো অর্থের দিকে। শান্তশিষ্ট মেয়েটা ভয়ে আতঙ্কিত হয়ে গেছে, যা তার চেহারার আদল বলে দিচ্ছে। সামান্য হাসলো ফায়াজ। নিজের হাত দিয়ে আলতো করে অর্থের মাথায় হাত রাখলো সে। হিজাব দিয়ে মাথা বেঁধে রাখায় চুল স্পর্শ হয়নি। অর্থের চোখ দিয়ে জলধারা নামতে শুরু করলো। বাধাহীন হয়ে জল গাল বেয়ে মাটিতে পড়ে গেল। আজ অর্থের চোখের জল মুছে দিল না ফায়াজ, শুধু তার মাথাটা নিয়ে নিজের বুকে শক্ত করে চেপে ধরল। গোপনে একটা দীর্ঘশ্বাস ছাড়ল সে। তারপর অর্থের মাথায় আস্তে করে হাত বুলিয়ে দিতে লাগলো। আদরে কণ্ঠে বলল, বাড়ি চলো বউ, বাড়িতে গিয়ে সব বলবো তোমাকে। অর্থি ফায়াজের শার্ট শক্ত করে খামচে ধরে আছে। ভীষণ ভয় করছে তার। কি এমন হয়েছে ওর যে এখানে ফায়াজ বলতে চাচ্ছে না? অর্থি ভাবতে থাকলো, এবং ভাবতে ভাবতেই তার চোখ দুটো হঠাৎ আতঙ্কে বড় বড় হয়ে গেল। তার মানে কি সময় শেষ ওর? ফারিহা অর্ণবের দিকে এগিয়ে এলো।
ফারিহা যত এগোচ্ছে অর্ণবের হার্টবিট ততই দ্বিগুণ হচ্ছে। এক মুহূর্তের জন্য শরীরের সমস্ত শক্তি যেন লোপ পেয়েছে তার, কোথাও সরে যেতে পারছে না। হঠাৎ ফারিহার আগমনে অর্ণবের এমন কেন হচ্ছে সে বুঝতে পারছে না। অন্তঃস্থলে এক অদ্ভুত ভালো লাগা দৌড়া দিয়ে যাচ্ছে। নিজের ভেতর এই সুপ্ত অনুভূতিকে কিছুতেই প্রকাশ করতে চাইছে না অর্ণব। নিজের অনুভূতিকে সংযত রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। মূলত একটা ল্যাকের পাড়ে চয়ন অর্ণবকে নিয়ে একটু এসেছিল ঘুরতে, যদিও অর্ণব আসতে চায়নি। সময় নষ্ট করা তার পছন্দ নয়, কিন্তু বাধ্য হলো চয়নের জন্য। চয়ন একটু ঘাটতারা হলেও ছেলে হিসেবে সে বেশ ভালো। তাই তো অর্ণবের মতো একজন গম্ভীর রকচটা ছেলে চয়নের সাথে সহজেই মিশে গিয়েছে, বন্ধুত্ব করে নিয়েছে। অনেকক্ষণ বসে থাকার পর অর্ণবের চোখ পড়ল দূরে এক ঝাঁক মেয়েদের দিকে। সেখানে ফারিহাকে দেখেই সে অপ্রস্তুতভাবে চমকে উঠল। থামকায় ফারিহাও। অর্ণব অন্যত্র দৃষ্টি সরিয়ে নিতে চায়, কিন্তু কোনো এক অদ্ভুত টানে আবারও দৃষ্টি স্থাপন করে ফারিহার উপর। ততক্ষণে ফারিহা আলাদা হয়ে গিয়েছে অন্য মেয়েদের থেকে। অর্ণব দেখল ফারিহা ওর দিকেই এগিয়ে আসছে। বিচলিত হয়ে পড়ে সে। চয়ন সিগারেট ফুঁকতে ব্যস্ত, কিন্তু যখন দেখলো অর্ণবের দিকে একটা মেয়ে এগিয়ে আসছে আর তাতেই ওর বন্ধুর অবস্থা কাহিল, ঠোঁটের ভাঁজ থেকে আপনা আপনি সিগারেটটা পড়ে গেল। চয়ন হাঁ করে তাকিয়ে রইল বোকার মতো। ফারিহা এগিয়ে সে একটা মিষ্টি হাসি দিয়ে অর্ণবকে বলল, কেমন আছেন আপনি? ভালো। খুব সাবধানভাবে উত্তর করলো অর্ণব। ফারিহা একবার চয়নের দিকে তাকিয়ে ফের অর্ণবের দিকে তাকালো। জড়তার সংকোচ ভেঙে জিজ্ঞেস করলো, কি করছেন এখানে? কিচ্ছু না। বাসায় যাবেন না? না। অর্ণবের এই খুব অল্প শব্দে উত্তর দেওয়া দেখে ফারিহার মন খারাপ হয়ে গেল। অর্ণব তাকে কিছুই বলল না। সে কেমন আছে, এখানে কেন এসেছে, এসব কিছুই জিজ্ঞেস করেনি। ফারিহা ভাবল হয়তো পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটার জন্য অর্ণব ওর সাথে কথা বলছে না, তাই সে চলে যাওয়ার জন্য পা বাড়ালো। তখনই চয়ন ওকে প্রশ্ন করলো, এই মিস, আপনি কে? ফারিহা চয়নের এই প্রশ্নে থেমে গেল। চয়নের দিকে তাকে কি উত্তর করবে ভাবতে লাগলো। ঘাবড়ে গিয়ে বলল, কি বললেন? বলছি যে আপনি কে হন আমার বন্ধুর। অর্ণব কটমট চোখে তাকালো চয়নের দিকে। সব কটা দাঁত বের করে হাসতে লাগলো চয়ন। রাগে হাতের মুঠো শক্ত হয়ে এলো অর্ণবের, যার ফলে শরীরের পেশিগুলো টান টান হয়ে আছে। চয়ন এসবের ধার ধারে না। সে ফারিহাকে জিজ্ঞেস করলো পুনরায়। ফারিহা জবাবে বলল, উনি আমার ভাবির ভাই। প্রচণ্ড ঘাবড়ে গিয়েছিল ফারিহা, তাই মুখ দিয়ে শব্দগুলো বের হতে সময় নিয়েছে। ফারিহার কথা শুনে চয়ন বিষম খেল, এক প্রকার কাশতে শুরু করলো। অর্ণব তার হাত দিয়ে চয়নের মাথায় আলতো করে বাড়ি দিচ্ছে আর ফিসফিসিয়ে বলছে, কিরে, হলো কি তোর? সত্যিটা শুনে হজম করতে পারলি না তো? কি ভেবেছিলি ও কে হয় আমার? চয়ন অর্ণবের দিকে তাকালো। অর্ণব হাসছে, তবে চয়নের তীক্ষ্ণ চোখজোড়া কখনো ভুল দেখতে পারে না। সে অর্ণবকে দেখে বলল, ওহো, বেআইন দুজন, তাহলে তো সম্পর্ক আরো গভীর। ফারিহা শুধু মুকার মতো দাঁড়িয়েই আছে। এসব কি বলছে এই ছেলেটা? কিসের সম্পর্ক? চয়ন বলল, ওকে, তোমরা এখানে থাকো, আমি একটু আসছি। চয়ন ওদের একা ছেড়েই চলে যায়। হয়তো চয়ন থাকায় মেয়েটি কথা বলতে সংকোচ বোধ করছে, এটা আইন ধরে নিয়েছে সে। কিছুটা দূরে গিয়ে একটা আইসক্রিম দোকানের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়ল। অর্ণব চয়ন যাওয়ার পর নিজের ব্যক্তিত্বে এলো। সে ফারিহার দিকে নীরবভাবে কিছুক্ষণ তাকিয়ে গম্ভীর কণ্ঠে শুধালো, এখানে এসেছো কার সাথে? বান্ধবীদের সাথে। তাদের ছেড়ে তোমার কি এখানে? আপনাকে দেখে গেলাম। অর্ণবের মুখটা হঠাৎই কঠিন হয়ে উঠল। সে রাগী ভাষায় বলল, আমাকে দেখেই তোমার আসতে হবে? আমি কি চিড়িয়াখানার কোনো প্রাণী? ফারিহা অবাক হয়ে গেল অর্ণবের কথা শুনে। এভাবে কেন কথা বলছে অর্ণব? হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল সে। অর্ণবের কথার পিঠে কি উত্তর করবে তা এখনো বোধগম্য হচ্ছে না তার। তবে খারাপ লাগলো অর্ণবের ব্যবহারে। আবার এখানে দাঁড়িয়ে কি করছো? যাও এখান থেকে। যাদের সাথে এসেছো তারা তোমায় খোঁজ করছে না, যাও বলছি। আপনি এভাবে কেন কথা বলছেন? আমি কি রাগ করার মতো কিছু করেছি? দেখা হয়েছে বলেই তো কথা বলতে এলাম। এটা কি আমার অপরাধ? অর্ণব নিজের শার্টের হাতা ফোল্ড করতে লাগলো। ফারিহা ভয়ে একটু পিছিয়ে যায়।
এবার কি চর মারবে নাকি অর্ণব তাকে? অর্ণব হাতা ফোল্ড করা শেষে ফারিহাকে জিজ্ঞেস করলো, বয়স কত তোমার? মানে বোকা বনে গেল যেন ফারিহা। এখন আবার হঠাৎ বয়স নিয়ে পড়েছে কেন ছেলেটা? ফারিহা অবাক হয়ে বলল, বয়স হাঁ করে কি দেখছো? বয়স শব্দটা কি প্রথম শুনলে? বয়স কত তোমার? 17। মাত্র? তুমি জানো তুমি এখন অ্যাডাল্ট নও? তুমি কি ভাবো আমি কিছু বুঝি না? তোমার আচার আচরণ সম্পর্কে আমার ধারণা কিন্তু ভুল নয়। খবরদার মেয়ে, ভুলেও আমাকে নিয়ে এসব মাথায় আনবে না তুমি। নিজের পড়ালেখায় ফোকাস করো। তোমার এখনো অনেক কিছু জানা বাকি। এভাবে সময় নষ্ট করো না। আর আমার ব্যাপারে ভেবে নিজের ক্যারিয়ার খারাপ করো না। অর্ণব এত কঠিন গলায় এসে বলল যে ফারিহার চোখে জল চলে এলো। সে ভাবতেই পারেনি অর্ণব তার মনের মধ্যে লুকিয়ে রাখা সুপ্ত অনুভূতির ব্যাপারে জানতে পারবে। এভাবে তাকে দূরে যেতে বলায় খুবই খারাপ লেগেছে ফারিহার। এদিকে ফারিহাকে কথাগুলো বলার পরে দৃষ্টি সরিয়ে চোখ বন্ধ করে নিল অর্ণব। ফারিহা অস্বীকার করে বলল, আপনি ভাবেন কি আমাকে দেখা হয়েছে বলে কথা বলতে এসেছি? না হলে তো পরে কখনো বলবেন দেখেও কথা বলিনি। এতেই আপনি ভেবে নিলেন আমি আপনার পিছনে পড়ে আছি। আমি আপনার ব্যাপারে ভাবি? কে বলেছে আপনাকে? কে আপনি? কি মনে করেন নিজেকে? অর্ণব ভেবেছিল ফারিহা বোধহয় তার কথায় কষ্ট পেয়ে চলে যাবে, কিন্তু যখন ওর মুখ থেকে শুনল কে আপনি, তখন টনক নড়ে উঠল তার। সে ফিরে তাকালো ফারিহার দিকে। মেয়েটার চোখে জল কিন্তু দৃষ্টিতে কঠোরতা। ফারিহা বলল, আমি আপনার সাথে কথা বলতে এসেছি। আপনি খুব বিরক্ত বোধ করছেন তাই না? এই ফারিহা আপনার সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছে আর কখনো নিজের মুখ আপনাকে দেখাবে না। খুব খারাপ আপনি। অর্ণবের বুকের ভেতরে যেন কেউ তীর ছুঁড়ে মেরেছে। তার কথার আঘাত কি এতটা তীব্র ছিল যে ফারিহা নিজের মুখ পর্যন্ত দেখাবে না বলেছে? অর্ণব ফারিহাকে বোঝাতে বলল, তুমি এসব কি বলছো? আপনি আর আমার সাথে কথা বলবেন না। আপনি আমাকে এখনো চেনেন না। আমি সবসময় চুপ করে থাকার মেয়ে নই, তাই আমার চুপ করাকে দুর্বলতা ভাববেন না। ফারিহার কিছুই বলতে পারল না, দৌড়ে সেখান থেকে প্রস্থান করলো। অর্ণবের বুকের ভেতর হু হু করে উঠল। সে চেয়েছিল ফারিহা যেন তাকে নিয়ে না ভাবে। পারিবারিক সম্পর্ক খারাপ করতে চায়নি সে, কিন্তু ফারিহা এতটা কঠোর হয়ে যাবে তার প্রতি সে কখনোই ভাবেনি। নিজের উপর অভিযোগ শুরু হলো। সে কি ফারিহাকে এতটা দুঃখ দিল? ভালো করে বোঝালেও তো পারত। চয়ন সবে 3টা আইসক্রিম নিয়ে ওদের কাছে আসছিল, কিন্তু অর্ণবের সাথে ফারিহার কথা শুনে দাঁড়িয়ে পড়ে। এতক্ষণ ধরে দুই পক্ষের কথা শুনতে শুনতে ও একেবারে হতভম্ব হয়ে যায়। হাতে থাকা আইসক্রিমগুলো গলে গেল। এবার তার অর্ণবের উপর রাগ হলো ভীষণ। সে আইসক্রিমগুলোকে ফেলে দিয়ে সোজা অর্ণবের কাছে এসে পৌঁছালো। অর্ণব ঘাসের উপর বসে আছে উল্টো দিকে মুখ করে। চয়ন গিয়ে ওকে নিজের দিকে ফেরালো, আর অর্ণবের চোখের দিকে তাকিয়ে এসে আটকে উঠল। অসম্ভব রকমের লাল হয়ে আছে অর্ণবের চোখজোড়া। টলটলে জলে টইটুম্বর হয়ে আছে আঁখি পল্লব। চয়ন বন্ধুকে জোরে ধরল, পিঠে হাত বুলিয়ে শান্ত স্বরে বলে উঠল, কাম ডাউন, কিছু হয়নি, আমি আছি। হাউ মাউ করে কেঁদে উঠল অর্ণব। অবাক হলো চয়ন, এটা অর্ণব তো, ছেলেটা কাঁদছে। আমি ভুল করে ফেলেছি রে। এতটা রাগ দেখিয়ে কথা বলা উচিত হয়নি আমার। ও বলছে আর কখনো আমাকে মুখ দেখাবে না। কলিজায় লাগলো দোস্ত। ওর প্রতিটি কথা আমার কলিজায় লাগলো। যখন ও বলছিল কে আপনি, আমি নিজের চারপাশে আয়না খুঁজছিলাম নিজেকে দেখার জন্য। সত্যি তো, কে আমি? চয়ন কিছুক্ষণ চুপ করে বসেছিল, তারপর মুখ খুলে বলল, মেয়েটা নিষ্পাপ, ওর কোমল মনকে তুই আঘাত করলি কি করে? আমি আশ্চর্য হয়ে যাচ্ছিলাম তোর কথাগুলো শুনে। কেমন রুড বিহেভ করেছিলি ওর সাথে। আমি তোদের দুজনকেই দেখেছি। ও যখন আসছিল তুই মুগ্ধ হয়ে তাকিয়েছিলি। ওর চোখের দিক তোর দিকে ছিল, শুধুই তোকে দেখছিল। আর মানুষের চোখ দেখে মন পড়তে পারি আমি পরদর্শী। চোখ মনের কথা বলে, জানিস তো। সেদিন যখন বললি তোর জীবনে প্রেমের মানে অন্য কেউ, তখন আমি অনেক ভাবলাম সে কে হতে পারে। কিছুতেই কারো কথা আমার স্মরণে আসেনি। আর আজ যখন আমি এই মেয়েকে দেখলাম, ওর কথাবার্তা, তোর চোখের দৃষ্টি, সবটাই আমার কাছে পরিষ্কার হয়ে গিয়েছিল। তোরা একে অপরকে পছন্দ করিস, অথচ স্বীকার করলি না।
তুই ওকে পছন্দ করিস সেটা হয়তো মেয়েটা জানে না, কিন্তু তোর কি উচিত ছিল ওর সরল নিষ্পাপ মনকে এভাবে ভেঙে উড়িয়ে দেওয়ার? দেখলি তোর ব্যবহারে কতটা কষ্ট পেয়ে সে বলেছে, কে বলেছে সে তোকে নিয়ে ভাববে? তুই বিরক্ত হোস ভেবে আরও কখনো তোর সামনেও আসবে না বলেছে। আমি কি করব? তুই জানিস আমি এই সম্পর্ক থেকে দূরে থাকতে চাই। আমার পরিবার একটু ভিন্ন, তারা এসব প্রেম সম্পর্ক কখনোই গ্রহণ করবে না। আবার সেটা যদি পরিবারের মধ্যে হয় তাহলে তো কখনোই না। আমি চেয়েছিলাম দূরে থাকতে, কিন্তু কখন কিভাবে এই মেয়েটি আমার মন দখল করে নিয়েছে আমি বুঝতেই পারিনি। আমি যেন খুব বেশি দুর্বল না হয়ে পড়ি, তাই নিজের থেকে দূরে থাকতে বলেছি। এতটা অবুঝ কেউ হয় রে? তোর পরিবার মানবে না কেন? তোর পরিবারকে আমি যতটা চিনি, আমি জানি ওনারা এমন মেয়েকে কখনোই উপেক্ষা করতে পারবে না। তোকে বললাম না আমি সাধারণ, সে চাঁদ, ধরাছোঁয়ার বাইরে। ফুস করে একটা নিঃশ্বাস ফেললো চয়ন। তারপর অর্ণবকে নিজের থেকে ছাড়িয়ে বলল, ভেবে দেখ একবার, ও যদি এখন উল্টোপাল্টা কিছু করে বসে তখন নিজেকে পারবি সামলাতে? চয়নের শেষ কথায় আতঙ্কে চোখ মুখে ভয় ঢুকে গেল অর্ণবের। ফারিহা এমনিতেই একটু ইমোশনাল, সে যদি কিছু করে বসে পারবে সামাল দিতে? এটা কেন আগে মাথায় এলো না? অর্ণব উঠে দাঁড়িয়ে পড়ল, কিছু না ভেবেই দৌড় শুরু করলো। ওর সামনে শুধু ফারিহার অশ্রু ভেজা চোখ দুটি ভেসে উঠছে, কানে বাজছে ওর কথাগুলো। যখন অর্ণব দৌড়ে রাস্তায় উঠল সেই মুহূর্তে একটা কিছু দেখেই ওর পুরো দুনিয়াটা ঘুরে গেল। রাস্তায় এসে অর্ণব দেখলো ফারিহা কিছুটা দূরে একটা ছেলের সাথে হেঁটে যাচ্ছে। মুহূর্তেই যেন মাথায় আগুন দপদপ করে জ্বলতে লাগলো, হাতের মুঠো শক্ত হয়ে এলো তার। অসভ্য মেয়ে, মনে মনে বলল সে। চয়ন এসে পাশে দাঁড়ালো অর্ণবের, বন্ধুর দৃষ্টি অনুসরণ করে সামনে তাকালো একবার, ভালো করে পরখ করে নিল বিষয়টা। অর্ণবের দিকে তাকিয়ে দেখলো চোখে যেন রক্ত বর্ষণ হচ্ছে তার। চয়ন অর্ণবের কাঁধে হাত রাখলো। অর্ণব বন্ধুকে রাগান্বিত হয়ে বলল, তুই বলছিলি না কিছু করে বসবে ওই মেয়েটা? দেখ তাকিয়ে কেমন করে অন্য একটা ছেলের সাথে হেঁটে যাচ্ছে, নির্লজ্জ মেয়ে একটা। আমরা অনেক সময় চোখে যা দেখি তা সত্য নাও হতে পারে। এসবের পরও তুই ওর হয়ে কথা বলছিস? বলছি কারণ তুই ভালো করে খেয়াল করে দেখ, মেয়েটা ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটছে। অর্ণব একটু চমকালো। কি হলো ফারিহার? সে ভালো করে খেয়াল করে দেখলো ফারিহা সত্যি ঘুরিয়ে হাঁটছে, আর ছেলেটা ওকে সাহায্য করার জন্য হাত ধরতে চাইলেও বারণ করছে হাত নাড়িয়ে। অর্ণবের ভ্রুযুগলের মাঝে গভীর ভাঁজ পড়ল। শুধু একটাই প্রশ্ন মাথায় ঘুরপাক খেতে লাগলো যে ছেলেটাকে। চয়ন বলে উঠল, আমার চল এখান থেকে। বাইক নিয়ে আয়। চয়ন গেল বাইক আনতে। অর্ণবের দৃষ্টি সামনের দিকে স্থির হয়ে আছে, প্রচণ্ড রাগে চোখ দুটো লাল হয়ে গিয়েছে। ভীষণভাবে চেষ্টা করছে রাগকে নিয়ন্ত্রণে রাখার। দাঁতে দাঁত চেপে রাখায় চোয়ালের পেশিগুলো শক্ত হয়ে উঠেছে। চোখের ওই ক্রুদ্ধ দৃষ্টি যেন কাউকে জ্বালিয়ে পুড়িয়ে দিতে সক্ষম। সে কিছুতেই ফারিহার পাশে ওই ছেলেটাকে মেনে নিতে পারছে না। চয়ন এলো বাইক নিয়ে। অর্ণব দ্রুত উঠে বসলো সামনে, চয়নও পেছনে বসলো। বাইক সামনের দিকে চলতে শুরু করলো। পা খুঁড়িয়ে হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে ফারিহার। পাশের ব্যক্তিটি বারবার তাকে সাহায্য করতে চাইলেও সে না করে দিচ্ছে। ল্যাগ থেকে বেরিয়ে রাস্তায় ওঠার পর আচমকা একটা সাইকেলের সাথে অ্যাক্সিডেন্ট ঘটে তার। সাইকেলের একটা চাকা সোজা ফারিহার পায়ের উপর দিয়ে চলে যায়, ফলস্বরূপ সে নিচে পড়ে যায়। দারুণ ব্যথা পায় পায়ে। সাইকেল আরোহী তাকে দেখে অনেকবার ক্ষমা চেয়ে তাকে উঠে যেতে সাহায্য করে। পরবর্তীতে আরও সাহায্য করতে চাইলে ফারিহা তাকে চলে যেতে বলে। পা খুঁড়িয়ে হাঁটছিল সে। কিছু দূর যেতেই হুট করে তার সামনে একজন এসে দাঁড়ালে সে চমকে যায়। ফারিহা চেনে তাকে। কথা আদান প্রদান হওয়ার এক পর্যায়ে এসে তাকে ধরে এগিয়ে নিয়ে যেতে চায়। ফারিহা খুব নম্রভাবে নাকচ করে দেয় এবং দূরত্ব রেখে সামনের দিকে হাঁটতে থাকে সে ব্যক্তিটির সঙ্গে। অর্ণবদের বাইকটা গিয়ে থামে ফারিহাদের সামনে। আচমকা এমন হওয়ায় পাশের ছেলেটা বেশ বিস্ময়কর দৃষ্টি নিয়ে তাকিয়ে রয়। অর্ণবকে দেখে ফারিহা অন্যদিকে তাকালো। অর্ণব দেখলো একটা সুদর্শন ছেলে, যার বয়স আনুমানিক 25 কি 26 হবে। চোখে গোল ফ্রেমের চিকন চশমা, লম্বাটে দৃঢ় প্যাটানো শরীর, উজ্জ্বল শ্যামলা গায়ের রং। অর্ণব গম্ভীর হয়ে ফারিহাকে বলল, বাইকে উঠে এসো। চয়ন নাম তুই।
ছেলেটা ভ্রু কুচকে অর্ণবের দিকে তাকালো। কিছুক্ষণ অর্ণবকে এসে পর্যবেক্ষণ করে শুধালো, তুমি কে যে ওকে বাইকে উঠতে বলছো? পরিচয় কি তোমার? অর্ণব ছেলেটার কথা শুনে চোয়াল শক্ত করে জবাব দিল, আপনাকে নিশ্চয়ই বলবো না আমি কে। ফারিহা, বাইকে উঠে এসো। দ্বিতীয়বার বলবো না কিন্তু। ছেলেটা এবার বেজায় রেগে গেল। সে হঠাৎই অর্ণবের মুখোমুখি এসে দাঁড়ালো। চোখে মুখে রাগের আভা ফুটে উঠেছে। ছেলেটা অর্ণবকে কড়া গলায় বলল, আর সামনে তুমি আমার এই মামাতো বোনকে নিয়ে যেতে চাইছো? কোন অধিকারে? এই মুহূর্তে ওর একমাত্র অভিভাবক আমি, সুতরাং অপরিচিত কাউকে আর ওর আশপাশে ঘেঁষতে দিব না। অর্ণব যেন এক মুহূর্তের জন্য দমে গেল। এই ছেলেটা তাহলে ফারিহার কাজিন। অবাধ্য চোখজোড়া ফারিহার দিকে স্থির হলো। তড়িৎ গতিতে ফারিহা মুখ ঘুরে নিল। অর্ণব চোখ বন্ধ করে নিল। চয়ন অর্ণবের কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, মামা চল, আর ঝামেলা পাকাস না। অর্ণব শুনল না। পুনরায় ফারিহাকে শুধালো। তুমি যাবে ফারিহা? ফারিহা এবার অর্ণবের দিকে ফিরে তাকালো। সে শীতল দৃষ্টির দিকে চোখ রেখে কিছু বলার সাহস হলো না। পাশ থেকে ছেলেটা বলল, মাহিরা, এই ছেলেটাকে কেন তোকে বারবার জোর করছে? ফারিহা ছোট করে জবাবে বলল, ভাইয়া তুমি এত উত্তেজিত হয়েও না, আমি ওনার সাথে কথা বলছি, দাঁড়াও। ছেলেটা এবার ভীষণ রকমের রেগে গেল। চোখ দিয়ে যেন রক্ত ঝরছে তার। হুঙ্কার দিয়ে বলে উঠল, আমি উত্তেজিত হচ্ছি? আমি? এটা তুই বলছিস কিভাবে? ছেলেটা কে হয় তোর? হ্যাঁ? ফারিহা মৃদু কেঁপে উঠল এমন চিৎকার শুনে। অর্ণবও মাথা গরম করে বাইক থেকে নেমে পড়ল। দুজনের মধ্যে কিছু একটা হতে পারে আন্দাজ করে চয়ন দ্রুত অর্ণবের হাত ধরে আটকায়। সিন ক্রিয়েট করিস না, এরা তোর বোনের শ্বশুর বাড়ির লোক। মুহূর্তের মধ্যেই নিজের সমস্ত রাগ চাপা দিতে হলো অর্ণবকে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভেতর থেকে। কোনো শব্দ ব্যয় না করে বাইকে উঠে বসলো। ফারিহা তাকে একবার দেখে নিল আর চোখে। বাইক স্টার্ট করে ওখান থেকে চলে গেল অর্ণবরা। ছেলেটা এমন আচরণ দেখে তবদা খেয়ে গেল। ভেবেছিল আচ্ছা করে কিছু বলবে, কিন্তু এরা তো তার আগেই চলে গেল। ফারিহা আর না পেরে বলে উঠল, এবার একটা সিএনজি ধরো না ভাইয়া, পায়ে ব্যথা ভীষণ। সম্বিত ফিরল ছেলেটার। তীক্ষ্ণ চোখে ফারিহার দিকে তাকিয়ে কি যেন ভাবতে লাগলো। পুনরায় ফারিহার তাড়া খেয়ে ভাবনা থেকে বেরিয়ে এলো। একটা সিএনজি ডেকে নিল। সাবধানে ফারিহাকে নিয়ে সে সিএনজিতে উঠে গেল। পূর্ণিমা সন্ধ্যা, আকাশ ভর্তি তারার মেলা। মিটিমিটি করে হাসছে যেন তারাগুলো। চাঁদের উজ্জ্বলতায় চারপাশ মুখরিত। আকাশ রেখায় স্বল্প মেঘও বিরাজ করছে। চাঁদ হঠাৎ করেই মেঘের আড়াল হয়ে গেল। মেঘের আড়ালে আবছা চাঁদের আলো গায়ে মেখে বারান্দার গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে রইল উঠি। বুকের ভেতর শূন্যতা, হতাশা ও অসহায়তায় পরিপূর্ণ তার। এক দৃষ্টে চাঁদের লুকোচুরি খেলা দেখতে ব্যস্ত সে। নিঃশব্দে কখন যে চোখ দিয়ে বর্ষণ হতে লাগলো বুঝতেই পারল না। নিজ সম্পর্কে এতক্ষণে অনেক কিছুই ধারণা করে ফেলেছে সে। আচমকা একটা ভয় জেগে বসলো মনে। তার যদি কিছু হয়ে যায় তো ফায়াজ থাকবে কিভাবে? অবচেতন মনে একটু শঙ্কার দেখাও মিলল। যদি তাকে ফায়াজ ভুলে যায়? মন ও মস্তিষ্কের দ্বন্দ্বে মানসিকভাবে ভেঙে পড়েছে সে। মা বাবার কথাও মনে আসে। তারা কিভাবে বাঁচবে? অর্থী তাদের একমাত্র মেয়ে। পুরো পৃথিবী যেন থমকে যাচ্ছে চোখের সামনে। এমনটা তো সে চায়নি। ক্লান্ত হয়ে সবে ফিরেছে ফায়াজ। বাইরে থেকে এসেছে বলে আগে ওয়াশরুমে ঢুকে যায় ফ্রেশ হতে। কিয়ৎক্ষণ পর নতুন পোশাক পরে বেরিয়ে এলো সে। পুরো ঘরে চোখ বুলিয়ে অর্থীকে খুঁজতে লাগলো। অর্থীকে দেখলো না ঘরের কোথাও। হাত দিয়ে ভেজা জলের পানি ঝাঁকিয়ে ধীর পায়ে হেঁটে বারান্দায় এলো। দেখলো অর্থী আকাশের দিকে তাকিয়ে আছে। নিঃশব্দে অর্থীর পেছনের দিকটায় দাঁড়িয়ে গেল সে। অর্থীর এমন চুপ করে আকাশের দিকে তাকানো দেখে ফায়াজ বুঝলো অর্থীর মন খারাপ। নিশ্চয়ই আজকের বিষয় নিয়ে তার মনে একটা খারাপ প্রভাব ফেলেছে। ফায়াজ কিছু না বলে পেছন থেকে জড়িয়ে ধরলো অর্থীকে। অর্থীর পিলে চমকে উঠল। পরক্ষণে চিরচেনা স্পর্শ অনুভব করে চুপ করে থাকে। এক হাত দিয়ে দ্রুত চোখের পানি মুছে নেয়। অর্থীর ঘাড়ে ফায়াজের উষ্ণ নিঃশ্বাস পড়ছে। সারা শরীর বিদ্যুতের ন্যায় শিহরণ খেলে যায়। ফায়াজ নিজের অধর জোড়া ছুঁয়ে বলে, এত কি ভাবছো? খারাপ চিন্তা মাথায় এনো না। সব সময় ভালোটা ভাববে। খারাপ ভাবলেই মন খারাপ হবে, মনে ভয় জন্মাবে, দুশ্চিন্তা বাড়বে। তাই সব সময় ভালো চিন্তা করবে।
খারাপকে দূরে রাখবে। অর্থি জবাব দিল। চাইলেই কি আর সব কিছু ভুলে থাকা যায়? আদ্র হয়ে এলো অর্থির গলা। ফায়াজ সোজা হয়ে দাঁড়িয়ে গেল। অর্থির খোলা এলোমেলো চুলগুলো আজ বড্ড নির্জীব হয়ে আছে। আলতু হাতের সযত্নে ফায়াজ সেগুলোকে পরিপাটি করে দিতে লাগলো। ফায়াজের হাতের স্পর্শ পেয়ে ঘুরে দাঁড়ালো অর্থি। জলে ভারী হয়ে যাওয়া চোখ দুটো দেখে হৃদয়ে কিঞ্চিত ব্যথা অনুভব করলো ফায়াজ। শীতল দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল অর্থির দিকে। অর্থি বলল, আপনি আমায় বলবেন না সত্যিটা? কি হয়েছে আমার? আমি কি মারা? শেষের কথাটুকু বলতে পারল না অর্থি। তার আগেই ফায়াজ ওর মুখ চেপে ধরল। ধমকের সুরে বলল, মরার কথা একদম বলবে না। কে বলেছে এসব তোমাকে? অর্থি ফায়াজের হাত সরিয়ে উত্তেজিত হয়ে বলল। তাহলে আমায় সত্যিটা বলছেন না কেন? ফায়াজ গোপনে একটা দীর্ঘশ্বাস ছাড়ল। সে অর্থির খোলা চুলগুলোই হাত রেখে বলল, ঘরে চলো বলছি। অর্থিকে নিজের সাথে জড়িয়ে নিয়ে বারান্দা ত্যাগ করলো দুজন। ঘরে এসে বিছানার উপর বসালো অর্থিকে। চোখের জলে টইটুম্বর হয়ে আছে আখি পল্লব। আলতু হাতে সেগুলো মুছে দিল ফায়াজ। স্নিগ্ধ হাসলো সে। অর্থি উদ্বিগ্ন হয়ে তাকিয়ে আছে ফায়াজের দিকে। ফায়াজ খুব সংক্ষেপে অর্থিকে সবটা বলে দিল। পুরোটা শুনে ভয়ে আতঙ্কে অর্থি কাঁপতে শুরু করলো। জোরে জোরে নিঃশ্বাস নিতে লাগলো। দাঁতের ভাঁজে ঠোঁট দুটোকে শক্ত করে চেপে ধরে কান্না আটকানোর বৃথা চেষ্টা চালাচ্ছিল। একটা হালকা ফোঁপানির আওয়াজ বের হয়ে আসলো ওর গলা থেকে। ফায়াজ ওর থেকে তাড়াতাড়ি নিজের বুকের সাথে মিশিয়ে নিল। দু হাতে ফায়াজের শার্ট খামচে ধরে বুকে মুখ গুজে আওয়াজ করে কেঁদে ফেলল। প্লিজ শান্ত হও, কেঁদো না। তুমি কাঁদলে আমার অন্তর্দেশে নিদারুণ কষ্ট হয়। কেন বোঝো না? ফোপাতে ফোপাতে অর্থে বলে উঠল, যদি আমার কিছু হয়ে যায় আপনি কি আমাকে ভুলে যাবেন? এই একদম এসব বলবে না। কিচ্ছু হবে না তোমার, আমি হতে দিব না। তুমি এসেছিলে কোনো এক বসন্তে, তোমার সাথে শত বসন্ত কাটানো বাকি। এত সহজে তোমায় হারাতে দিব না। ভয় করছে আমার ভীষণ। আচ্ছা, আপনি আমায় আগের মতন ভালোবাসেন তো? অবহেলা করবেন না তো আবার? বোকা বোকা কথা বলছো কেন? আমার সুদর্শিনী আমার কাছে তার গুণের জন্য প্রিয়, সৌন্দর্যের জন্য নয়। সৌন্দর্যের কথা যদি আসেও তাহলে ওই হরিণী চোখ জোড়া আমার ভীষণ প্রিয়। বিশ্বাস করো, তুমি আমার কাছে জীবনের শ্রেষ্ঠ সম্পদ। তোমায় হারালে আমিও শেষ হয়ে যাব। আমি আপনাকে ভালোবাসি ফায়াজ, ভীষণ ভালোবাসি আপনাকে। ঠোঁটের কোণে হাসি দেখা গেল ফায়াজের। সে ওর থেকে শান্ত স্বরে বলল, অবশেষে তাহলে আমার সুদর্শিনী ভালোবাসি বলল, তাও আমার নাম ধরে, বাব্বা। ফায়াজের কথায় কান্না থামিয়ে হেসে দিল অর্থি। চুপ করে মাথাটা ফায়াজের বুকে রেখে তাকে শক্ত করে জড়িয়ে ধরে মুখ লুকালো। ফায়াজ তাকে টেনে সামনে এনে কপালে স্নেহের অধর জোড়া ছুঁয়ে দিল। ফ্যালফেল দৃষ্টিতে তাকিয়ে রইল অর্থি ফায়াজের দিকে। আর একটু এগিয়ে গেল ফায়াজ অর্থির দিকে। ওর উষ্ণ নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে অর্থির সমস্ত মুখ ও গলায় উন্মুক্ত অংশকে। ফায়াজের শরীরের পুরুষালী গন্ধ, উষ্ণ নিঃশ্বাস অর্থির শরীরকে ভেতর থেকে শিহরিত করছে বারবার। ফায়াজ নিজের তপ্ত অধর জোড়া এনে অর্থির কোমল অধরে রাখলো। নিমিষেই দুজনের অধর জোড়া মিলিয়ে গেল। চুম্বনের গতি বাড়তে লাগলো। দু হাতে পুনরায় খামচে ধরল অর্থি ফায়াজের শার্ট। কিয়ৎক্ষণ পর অর্থি সরে আসে ফায়াজের কাছ থেকে। লজ্জায় রাঙা হয়ে যায় সমস্ত মুখমণ্ডল। ফায়াজের চোখে তাকানোর সাহস পেল না সে। মুহূর্তে যেন সে ভুলে গেল একটু আগের মন খারাপের কথা। ফায়াজ ওর থেকে আবারও টেনে নিল নিজের কাছে। উন্মুক্ত গলায় অধর জোড়া ছুঁয়ে দিতেই কেঁপে উঠল অর্থি। ফায়াজের আবেগময় স্পর্শে বারবার নিয়ন্ত্রণহীন হয়ে পড়ছে সে। একটু একটু করে বাড়তে থাকলো অন্তরঙ্গতা। সমস্ত শরীরে ফায়াজের ঠোঁটের সিক্ত স্পর্শ ও উষ্ণ নিঃশ্বাসগুলো অর্থিকে শিহরিত করছে ভীষণভাবে। ধীরে ধীরে নিজের লজ্জার সংকোচ বিসর্জন দিয়ে ফায়াজের প্রগাঢ় ভালোবাসা উপভোগ করতে ব্যস্ত হয়ে গেল সে। দিন শেষে ফায়াজ যেমন অর্থিকে নিজের করে পেতে চায়, ঠিক তেমনই অর্থিও এখন ফায়াজের ভালোবাসায় নিজেকে ভাসাতে চায়। ইতিমধ্যেই আবেগে ভেসে নিজেদের অন্তরঙ্গতা আরও বৃদ্ধি করলো। এক ছাদের নিচে একজোড়া দম্পতি যখন নিজেদের ভালোবাসার জোয়ারে ভেসে যাচ্ছে, অন্যদিকে একজন অভিমানী নিয়ে একা বসে নিজের দুঃখগুলো কান্নায় প্রকাশ করছে। কিছুক্ষণ কান্না করার পর নিজেকে শক্ত করলো সে। চোখ মুছে লম্বা একটা শ্বাস নিল। ফারিহা আজকে ক্যালেন্ডারে লাল কলম দিয়ে মার্ক করে দিল 28 জুলাই 2023 শুক্রবার।
বিতৃষ্ণায় ক্যালেন্ডারের তারিখটার দিকে তাকিয়ে রইল। আজকের দিনটা সে কখনোই ভুলবে না। ডায়েরিতেও সেম তারিখটা লিখে রাখলো। ফরিহা শুষ্ক গলায় বলে উঠল, আজ থেকে আপনাকে নিয়ে ভাববো না। অনেক অপমান সহ্য করেছি মুখ বুজে, আর কখনো আপনাকে মুখ দেখাবো না। এবার আপনি ভালো থাকবেন তো? ভাদ্রের কাঠফাটা রোদ, আকাশ জুড়ে পেঁজা তুলো মেঘের সমারোহ। প্রকৃতি এক একবার এক এক রকম ভাবে সেজে ওঠে। কখনো এক পশলা বৃষ্টি এসে সতেজ করে চারপাশ, কখনো রোদের উত্তাপে ঝলসে যায় পথ প্রান্তর। সকালবেলা রোদের তাপে জনজীবন অতিষ্ঠ। ঘড়ির কাঁটায় 10টা ছুঁই ছুঁই করছে। হসপিটালের কেবিনে বসে আছে অর্থি। আজ ওর অপারেশন। খুব অসহায় লাগছে নিজের কাছে। মন ভীষণ হতাশ। ফায়াজ তাকে অনেক ভরসা দিয়েছে, কিন্তু অর্থির শুধু তার বাবার কথা মনে পড়ছে বারবার। ও ভাবছে অপারেশন থিয়েটারে যদি কিছু হয়ে যায় ওর, যদি তার বাবাকে আর দেখতে না পায় সে। এসব আকাশ কুসুম চিন্তা করে ঘেমে একাকার অবস্থা প্রায়। অর্থির অবস্থার কথা তাদের বাড়িতে জানাতে নিষেধ করেছে ফায়াজ, আর তাতে অর্থি ভীষণ রকম ঘাবড়ে গিয়েছে। অর্থির বিষয়টা শুধু ফায়াজের পরিবার জানে, আর অর্থির পরিবারকে অপারেশন শেষে খবর দেবে ফায়াজ। তার ধারণা এখন তাদের দেখলে সে দুর্বল হয়ে পড়বে, তাই সে কাউকে কিচ্ছু জানায়নি। ওর থেকে এক্ষুনি ওটিতে নিয়ে যাওয়া হবে। খুব শক্ত করে ফায়াজের হাতটা ধরে রাখলো সে। আর্দ্র কণ্ঠে বলল, আপনি আমার সাথে এমন কেন করলেন? বাবা মাকে কেন নিয়ে এলেন না? আমি বোধহয় তাদের আর দেখতেই পাবো না। বলেই ডুকরে কেঁদে উঠল সে। বুকের মধ্যে এক অসহনীয় যন্ত্রণা চেপে ধরে রেখেছে ফায়াজ। বিগত 9 দিন ধরে অর্থের জন্য দুশ্চিন্তা করে এখন সে পুরোপুরি উন্মাদ হয়ে গিয়েছে। অর্থের বাসায় জানানোর কথা থাকলেও সে বলেনি। এখন অর্থে এভাবে কান্নাকাটি করছে দেখে তার যন্ত্রণাটা আরো বেড়ে গেল। কিয়ৎক্ষণ পর অর্থি টের পেল তার হাতের উপর কেমন ভেজা ভেজা হয়ে আছে। তৎক্ষণাৎ সে ফায়াজের দিকে ফিরে তাকালো। ফায়াজের 2 চোখ ভর্তি জলে। অর্থি বেশ অবাক হলো, কিন্তু পরক্ষণে আতকে উঠে ফায়াজকে ধাক্কা দিয়ে বলল, আপনি কাঁদছেন? শীর্ণ ঠোঁটজোড়া ক্রমাগত কাঁপছে অর্থির। একটু এগিয়ে গিয়ে ফায়াজের গালে হাত রাখল সে। চোখ ভর্তি নোনা জল তার। বুকের মধ্যেও কষ্টের পাহাড় জমে আছে। আলতো হাতে চোখ মুছে দিয়ে বলল, সত্যি বলুন, কি লুকাচ্ছেন আপনি? লুকাতে পারলাম কই? এতদিনের অসহনীয় যন্ত্রণা লুকিয়ে বড্ড ক্লান্ত হয়ে গেছি। চোখ আজ বাধা মানল না। তোমার কষ্ট যে আমারও কষ্ট, সেটা কেন বুঝতে চাও না বলো তো? আমি কথা দিচ্ছি, অপারেশনের পরে সবাইকে তুমি দেখতে পাবে। এখন আমি কাউকে অ্যালাউ করব না। তাতে তুমি আমায় খারাপ ভাবো তো, তবে আমি তাই। এই প্রথম, হ্যাঁ এই প্রথমবারের মতো কেঁপে উঠল ফায়াজের দৃঢ় আওয়াজ। গম্ভীর দাম্ভিক মানুষটা আজ কেঁদেছে। এটা অবিশ্বাস্য ব্যাপার। আসলে পরিস্থিতি একজন কঠোর মানুষকেও দুর্বল করে দিতে পারে। অর্থির প্রাণ স্পন্দনটা যেন থেমে গেল হঠাৎ করেই। ফায়াজের গলার কাপা স্বরটা সে নিতে পারছে না। নিষ্পাপ চোখে ফায়াজের চেহারা অবলোকন করছে সে। পাল্লা দিয়ে বাড়ছে উষ্ণ নিঃশ্বাসের গতি। নির্জীব চোখে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে ফায়াজের দিকে। কান্না ভেজা গলায় অর্থি বলতে শুরু করলো, আপনাকে আমি খারাপ ভাববো? এসব কি বলছেন বলুন তো? যে আমার জন্য এত কষ্ট করছে, চাপা যন্ত্রণা লুকিয়ে সহ্য করে হাসি মুখে থাকছে, তাকে আমি খারাপ ভাবি কি করে? আমি আর মন খারাপ করব না, আর অভিযোগ করব না। আমি সুস্থ হয়ে ফিরবো ফায়াজ। আপনার জন্য আমাকে ফিরতেই হবে। এতক্ষণ ধরে আমার মনে অনেক সংশয় ছিল, কিন্তু এই মুহূর্ত থেকে আমি নিজের ওপর দৃঢ় বিশ্বাস স্থাপন করলাম। আপনি অপেক্ষা করুন, আমি আপনার কাছেই ফিরব। অর্থিকে বুকে জড়িয়ে নিল ফায়াজ খুব দ্রুত গতিতে। চোখ বন্ধ করে ফায়াজের পিঠ খামচে ধরল অর্থি। ভেতরে নিদারুণ যন্ত্রণা হচ্ছে দুজনের। ফায়াজ অর্থিকে ছাড়িয়ে তার কপালে নিজের অধর জোড়া ছোঁয়ালো। নিমিষে শীতল হয়ে গেল অন্তর্দেশ। অর্থিকে ওরা নিয়ে যেতে লাগলো। ফায়াজের হাতের বাঁধন থেকে আলগা হয়ে গেল অর্থির হাত। দুজন দুজনের দিকে তাকিয়ে আছে অশ্রুসিক্ত নয়নে। মুখের ভেতর শূন্যতা বিরাজ করছে ফায়াজের। খালি খালি লাগছে ভীষণ। এভাবে সে কখনোই ভেঙে পড়েনি। এত বছর পরও উপলব্ধি করতে পারল অর্থির চেয়ে বড় দুর্বলতা তার জীবনে কিচ্ছু না, জাস্ট কিচ্ছু না। অর্থিকে নিয়ে যাওয়ার পর ফায়াজ কিছুক্ষণ আনমনেই দাঁড়িয়ে রইল। মন মস্তিষ্ক সবেতেই অর্থির পদার্পণ। একটা মেয়ে হুট করে এসে এভাবে ফায়াজের সবটা দখল করে নেবে,
কল্পনাও করা যায়নি। দ্রুত ব্যাগে হেঁটে হাসপাতালের বাইরে চলে এলো সে। পকেট থেকে ফোন বের করে একটা নাম্বারে ডায়াল করলো। মুহূর্তের মধ্যেই রিসিভ হলো সেটা। ফায়াজের মুখ পুরো ঘেমে গেছে। শুকনো একটা ঢুক গেল সে। ধরা গলায় বলল, আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো ফায়াজ? অর্তি কেমন আছে? অর্থের কথা জিজ্ঞেস করায় ফায়াজ কয়েক সেকেন্ড চুপ থাকলো। ওপাশ থেকে আবারও বলে উঠল, তোমাদের বাসায় সবাই ভালো আছেন? জি জি বাবা, আসলে আমি একটা কথা জানানোর জন্য ফোন দিয়েছিলাম আপনাকে। ছোট হয়ে এলো ফায়াজের কণ্ঠস্বর। উদ্বিগ্ন গলায় আফজাল হোসেন শুধালেন, কি হয়েছে? তোমরা সবাই ঠিক আছো তো? অর্তি, আমার অর্তিমা কেমন আছে? বাবা আপনি শান্ত হন। দুপুর 12টার দিকে আপনারা সবাই একটু মেডিকেলে আসতে পারবেন? মেডিকেলে? হঠাৎ হাসপাতালে ডাকছো কেন? কার কি হয়েছে বাবা? আপনারা একটু আসুন, তারপর বলছি। সবাইকে আসতে হবে না, শুধু আপনি, মা আর অর্ণব আসলেই হবে। আফজাল হোসেনের কপালে চিন্তার ভাঁজ পড়ল। হঠাৎ ফায়াজ ফোন করে হাসপাতালে যেতে বলছে কেন? ওনার মন কেমন কু ডাকছে। এরই মধ্যে কল ডিসকানেক্ট হয়ে গেল। তের্যক সূর্যের অসহনীয় তাতানু তাপের কারণে জ্ঞান শূন্য হচ্ছে শহর। প্রতিদিন বাড়ছে উষ্ণতা। ভ্যাবসা গরমে নাভিশ্বাস দশা এক একজনের। হাঁসফাঁস করছে প্রাণীকুল ও জনজীবন। কলেজের এক কোণে একটা গাছের নিচে চুপ করে বসে আছে অথই। তার সামনে কেউই নেই এখন। বর্তমানে একটু স্বাভাবিক আছে সে। তার উপর মা বাবার কড়া নজরদারি লক্ষ্য করা যায়। তারা যখন দেখলো অথই অনেক পরিবর্তন হয়ে গেছে, তখন তারা পুনরায় বিশ্বাস স্থাপন করলো তার প্রতি। সে এখন টুকটাক কাজ করে। মা জেঠিমাকে রান্নার কাজে একটু সাহায্য করে। আগে তো রান্নাঘরেই পা রাখতো না সে। মোবাইল নিয়ে পড়ে থাকতো সব সময়। এখন মোবাইল ফোন থেকেও নিজেকে দূরে রেখেছে সে। গল্পের বই পড়ে ফাঁকে ফাঁকে। পরীক্ষার সামনে, তাই খুব একটা পড়া হয় না। অর্থের সাথে কথা বলে অনেক কিছু শিখেছে। অথয়ের এত পরিবর্তন দেখে বাসার সবাই খুব খুশি। অথয়ও ঠিক করে নিয়েছে এবার থেকে সে সব কিছুর যোগ্য হয়ে উঠবে, যেন কোথাও তাকে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়। অথয় এখন বেশ ভালো আছে। শিহাবের সাথে তার দেখা হয় না খুব একটা, আর দেখলেও এড়িয়ে যাওয়ার চেষ্টা করে। শিহাবও তাকে এখন আর ডিস্টার্ব করে না, ফলে একটু স্বস্তি অনুভব করে সে। এখানে বসে কি করছিলে, মিস সুইসাইড? হঠাৎ কানের কাছে কোনো পুরুষালী কণ্ঠস্বর শুনিয়ে চমকে উঠল অথই। আচমকা খুব কাছ থেকে কথা বলায় একটু দূরে ছিটকে যায় সে। পেছনে ফিরে তাকিয়ে দেখে অর্ক দাঁত কেলিয়ে হাসছে তাকে দেখে। ভীষণ রাগ ধরে যায় অথয়ের। স্যার, আপনার সমস্যাটা কি একটু বলবেন? হঠাৎ করে পেছন থেকে কথা বলে উঠলেন কেন আপনি? ভয় পেয়েছো? এভাবে এসে কথা বললে যে কেউই ভয় পাবে। আর আপনি আমায় আবারও সেই নামে ডাকছেন? এত বলার পরেও আপনি শুনলেন না? অথই অন্যদিকে মুখ ফিরে নিল। অর্ক অপরাধী কণ্ঠে বলল, এই, আমি ভুলে গিয়েছিলাম। সরি, তোমাকে আর কখনো এই নামে ডাকবো না, কিন্তু আমার একটা শর্ত আছে। অথই ফের তাকালো অর্কর পানে। কপাল ভাঁজ পড়ল গভীরভাবে। স্যার হঠাৎ তাকে তুমি বলা শুরু করলো কেন? এতদিন তো আপনি করে বলতো। সে এই বিষয় নিয়ে মাথা ঘামালো না। ছোট হিসেবে তুমি করে বলতেই পারে, কিন্তু স্যার আবার কি শর্ত দিবে? অথই কিছুক্ষণ নীরব থেকে বলল, কি শর্ত? আমাকে একটা প্রশ্নের উত্তর দিতে হবে। অথই অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি? অর্ক উত্তেজিত হয়ে বলল, শিয়াবের সাথে তোমার কিসের সম্পর্ক ছিল? বিস্ফোরক দৃষ্টিতে অথই তাকালো অর্কর দিকে। এই কথাটা স্যার কিভাবে জানলো? তার ভাবনার বিচ্ছেদ ঘটল যখন অর্ক তুড়ি বাজালো তার সামনে। অর্ক অথইকে দেখছিল। তার প্রশ্নে কিভাবে মুখের আদল বদলে গেল মেয়েটার, সেটা নজর এড়ায়নি। অথই কণ্ঠ খাদে নামিয়ে বলল, আপনি আমার ব্যক্তিগত বিষয় নিয়ে এত আগ্রহ দেখাচ্ছেন কেন? অর্ক অথয়ের কাছে এসে দাঁড়ালো খুব ধীর মেজাজে। এতটা কাছে আসায় অথই একটু ভয় পেল। হৃদস্পন্দনের ছন্দ অস্বাভাবিক হয়ে উঠল। অর্ক একটু ঝুঁকে গেল অথয়ের সামনে। ঠোঁটের কোণে বাঁকা হাসির রেখা টেনে বলে উঠল, নিজের লোকের সব ব্যাপারে আগ্রহ থাকবে, এটাই তো স্বাভাবিক। নিজের লোক? অথই বেশ অবাক হয়ে বলল এই কথাটা। অর্কর শরীরের উষ্ণ নিঃশ্বাস তার সমস্ত মুখের উপর উপচে পড়ছে। সাথে সাথে শিহরণ খেলে গেল পুরো শরীরে। এক ঝটকায় সে সরে এলো অর্কর কাছ থেকে। ভয়ে আতঙ্কে ঘেমে একাকার অবস্থা তার। নিঃশ্বাসের গতি বৃদ্ধি পাচ্ছে।
ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে ও। চারপাশে চোখ বুলিয়ে এসে দেখতে লাগলো কেউ আসছে কিনা। অদূর পানে তাকিয়ে দেখলো কয়েকজন মেয়েকে এদিকটায় আসতে দেখা যাচ্ছে। অথই দ্রুত সেখান থেকে চলে গেল। আর এক মুহূর্ত এখানে থাকা তার পক্ষে সম্ভব হচ্ছে না। অর্ক হতাশ দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল অথয়ের যাওয়ার পানে। এত ভয় কেন পেল মেয়েটা? সে তেমন কিছু বলেনি। প্রশ্নের উত্তর আর পাওয়া হলো না। দুপুর 1:30 ফারিহা কলেজ থেকে সোজা হসপিটালে চলে আসে। আজ ওর একটু ইচ্ছে ছিল না ক্লাসে অ্যাটেন্ড করার। তার ভাবির এমন একটা সিচুয়েশনে এসে থাকতে পারেনি, এটা ভেবেই গিল্টি ফিল হচ্ছে। কিন্তু তার ভাই জোর করলো বলে তাকে কলেজে যেতে হলো। এখন কলেজ শেষ হওয়া মাত্রই দ্রুত ছুটে এসেছে সে। প্রচণ্ড গরমে ঘেমেই নাজেহাল অবস্থা। কলেজ ড্রেসেই এসেছে হসপিটালে। রিসেপশনে গিয়ে ওর্থির নাম বলে জেনে নিল সে কোন কেবিনে আছে। সিঁড়ি বেয়ে উপরে উঠতে গিয়ে ফারিহা অসাবধানতাবশত হুঁচট খেয়ে প্রায় পড়ে যাচ্ছিল। তবে পড়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে একটি বলিষ্ঠ হাত তার হাতের উপর শক্ত করে চেপে ধরল এবং তাকে টেনে তুলল। ফারিহা চোখ খিচিয়ে বন্ধ করে নিয়েছিল। আর যখন কেউ তাকে টেনে সোজা করে দাঁড় করালো, তখন ভারত মুখশ্রী নিয়ে ধীরে ধীরে চোখ খুলতে লাগলো। চোখের সামনে অর্ণবকে দেখে তার চোখ বড় বড় হয়ে গেল। মুখ দিয়ে কোনো আওয়াজ বের হলো না তার। অর্ণব ফারিহার চেহারা দেখে মনে মনে হাসতে থাকলো। বাইরে গুরুগম্ভীর কণ্ঠে বলল, হাঁটা চলাটাও এখনো শিখলে না? আরেকটু হলে তো সুন্দর মুখটা একেবারে থেতলে যেত। তখন তোমাকে তো চেনাই যেত না। আগে হাঁটা শিখো ভালো করে। অপমানে ফারিহার মুখ লাল হয়ে উঠল। সে এর জবাব দিতে প্রস্তুত হলো। জোর গলায় বলল, আমার ব্যাপারে আপনাকে না ভাবলেও চলবে। আমি পড়ে গেলে যেতাম, মুখ থেতলে গেলে যেত, তাতে আপনার কি? আমি আপনার সামনে আসতেই চাই না। আপনি একটা... আরও কিছু বলতে চাচ্ছিল ফারিহা, তবে অর্ণব হাত উঠিয়ে তাকে থামিয়ে দিল। ফুস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, আমার কিছু না বুঝলেও তুমি আমার আত্মীয় হও। যদি খারাপ কিছু হয়ে যায় তো আমার ভবিষ্যতে অসুবিধা হবে, তাই বললাম। বিশেষ কিছু না। আপনাকে ভাবতে হবে না আমার ব্যাপারে। আমার পরিবার আছে, তারা ভাববে। অর্ণব আর একটা শব্দ উচ্চারণ করলো না, ফারিহাকে বলতে দিল। অর্ণব চুপ করে আছে দেখে ফারিহাও তেমন কিছু বলল না। অর্ণবের পাশ কাটিয়ে চলে আসতে নিল। ঠিক তখনই পেছন থেকে অর্ণবের ডাক পড়ল, দাঁড়াও। ফারিহা দাঁড়িয়ে পড়ল। এবার কি বলবে অর্ণব তাকে? অর্ণব ফারিহার সামনে এসে দাঁড়ালো। ফারিহা সরু চোখে তাকালো। অর্ণব তার পকেট থেকে একটা রুমাল বের করলো। ফারিহা রুমালটা দেখেই চিনে ফেললো। অর্ণব ফারিহার হাতে সেই রুমালটা দিয়ে বলল, এটা তোমার। আমার কাছে শুধুই পড়েছিল। অন্যের জিনিস নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। নাও এটা। বলে অর্ণব সেখান থেকে প্রস্থান করলো। আর একটু অপেক্ষা করলে হয়তো দেখতে পেত তার বলা কথাগুলো আঘাত পেয়ে বেটার চোখে জল চলে এসেছে। ফারিহা কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠল, আপনি আমায় এতটাই অপছন্দ করেন যে আমার দেওয়া সামান্য জিনিসটাও নিজের মনে রাখলেন না? অনেক বড় বোঝা হয়ে গেল সেটা আপনার কাছে। এতটাই অপছন্দ করেন আমায়? শব্দ করে কাঁদতে লাগলো সে। হঠাৎ তার এত কান্না কেন পাচ্ছে সে নিজেও বুঝতে পারছে না। তবে অর্ণব তাকে এটা ফেরত দেওয়ায় সে ভীষণ কষ্ট পেয়েছে। এদিকে আদুরে তাকিয়ে অর্ণব সবে খেয়াল করছে। ফারিহার বলা কথাগুলো শুনে ওর বুকের ভেতর কেমন করে উঠল। মনে হচ্ছে কোনো ঝড় এসে এফুর ওফুর করে দিচ্ছে তার অন্তর্দেশ। মুখে বলল, আমার অবহেলাটা দেখলে? তোমাকে কতটা কাছে রেখেছি তা তো দেখোনি। অতঃপর দুজন দুই দিকে মোড় নিল। পরিস্থিতি তাদের মুখোমুখি দাঁড় করায়। নয়তো ফারিহার ইচ্ছে নেই অর্ণবের মুখোমুখি হওয়ার। সে সিঁড়ি বেয়ে উপরে উঠে গেল। যাওয়ার আগে চোখ মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করলো। আপনি এখানে কি করছেন? ঘাড় ঘুরে পেছন ফিরে তাকালো সারোয়ার। তার সামনে দাঁড়িয়ে আছে মায়েশা। ঠোঁটের কোণে সুন্দর একটা হাসি লেগে আছে তার। সারোয়ার প্রথমে ওকে দেখে অবাক হলেও স্বাভাবিকভাবেই উত্তর করলো, কিছু না, মন ভালো করার জন্য এসেছি। আপনার কি মন খারাপ? চট করে প্রশ্ন করলো মায়েশা। সারোয়ারকে সে একটা পার্কে একা একা দাঁড়িয়ে থাকতে দেখে কৌতূহল বশত এসেছিল। সারোয়ার একটা তপ্তশ্বাস ছেড়ে দিয়ে বলল, তেমন কিছুই না। আপনি চাইলে আমাকে বলতে পারেন। কি বলবো? অত্যন্ত অবাক হয়ে জিজ্ঞেস করে সারোয়ার। মায়েশা কিয়ৎক্ষণ চুপ থেকে ধীমে স্বরে বলল, আপনার মন খারাপের গল্পগুলো আমার সাথে শেয়ার করবেন। জেনে কি হবে? মন ভালো করার চেষ্টা করতে পারি, আমার উপরন্ত সময় আছে। মায়েশা কথাটা হেসে হেসে বললেও সারোয়ার কিঞ্চিত বিরক্ত অনুভব করলো। সে বিপরীতে মায়েশাকে জবাব দিল,
কিন্তু আমার মোটেও সময় নেই। আমাকে যেতে হবে, আমার অনেক কাজ পড়ে আছে। কিছুটা অপমান বোধ করলো মাইশা। মলিন হেসে টলমল চোখে বলল, আমি সরি, আপনি ব্যস্ত মানুষ, আমার আগে বোঝা উচিত ছিল। ইটস ওকে, অন্য দিন দেখা হবে। আর কখনো দেখা না হোক। বলে মাইশা চলে যাওয়ার জন্য প্রস্তুতি নিল। সারোয়ার প্রথমে কথাটা বুঝে উঠতে পারেনি, কিন্তু পরে মুহূর্তেই বোঝা মাত্রই জিজ্ঞেস করলো, কি বললেন? ততক্ষণে মাইশা কিছুটা এগিয়ে গেছে, পেছন ফিরে তাকায়নি। সারোয়ার হতভম্ব হয়ে মাইশার যাওয়ার দিকে তাকিয়ে রইল। মনে মনে ভাবতে লাগলো, সে কি কিছু রুড বিহেভ করেছে মাইশার সাথে? মাইশা অনেক দূরে চলে গিয়েছে। সারোয়ারের চোখ আবারও সেদিকে আটকালো, বিশেষ করে মাইশার কাছে একটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখে। হুট করে ছেলেটা মাইশার হাত ধরে বসলো, তাকে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল ছেলেটা। সাথে সাথেই মাইশা কষিয়ে থাপ্পড় দেয় তাকে। সারোয়ার একবার ভাবলো এগিয়ে গিয়ে দেখবে, কিন্তু পরবর্তীতে তার মনে হলো এসব বিষয়ে তার মাথা না ঘামানোই ভালো। অন্যের ব্যক্তিগত জীবনে নাক গলানোর স্বভাব সারোয়ারের নেই। সে আর সেদিকে না তাকিয়ে নিজের স্থান ত্যাগ করলো। জীবন থেকে অনেকগুলো মাস চলে গেছে, মাস পেরিয়ে বছর হয়েছে, তবুও অনুভূতিগুলো যেন সেই প্রথম দিনের মতোই সুন্দর। বিবাহ জীবনের 1 বছর 4 মাসে পা দিয়েছে অর্থি ও ফায়াজ। নিজেদের জীবন নিয়ে বেশ সুখী আছে ওরা। অর্থি ভেবেছিল অপারেশনের পর ফায়াজের ভালোবাসা তার প্রতি কমে যাবে, কিন্তু সে ভুল ছিল। বরং আগের থেকে আরও বেশি জোরালো হয়েছে তাদের সম্পর্কটা। একে অপরের প্রতি দৃঢ় বিশ্বাস, ভরসা, যত্ন ও ভালোবাসা সুন্দর একটা সম্পর্ক টিকিয়ে রাখতে সাহায্য করে। অর্থি ও ফায়াজের সম্পর্কও ঠিক এমনই। আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে অর্থি। সুন্দর একটা ড্রেস পরে হিজাব বেঁধে নিয়েছে সে, হাতে স্বল্প কিছু চুড়ি পরেছে, হালকা মেকআপ করে নিয়েছে। ফায়াজ দাঁড়িয়ে দাঁড়িয়ে অর্থির সাজগোজ দেখছে। আয়নায় ফায়াজের এক দৃষ্টি তাকিয়ে থাকাটা লক্ষ্য করলো অর্থি। মুখ ঘুরে পেছন ফিরে ফায়াজকে প্রশ্ন ছুড়ল সে, এভাবে কি দেখেন? আমার সুদর্শিনীকে? আমি মোটেও এতটা সুন্দর নই, কিন্তু তুমি সুন্দর, পথের ধারে সদ্য জন্ম নেওয়া কাশফুলের মতোই তুমি সুন্দর। লজ্জা পেয়ে যায় অর্থি। ফায়াজ এগিয়ে আসে, আলতো করে তার সুদর্শনীর হাত দুটো ধরে। অর্থি লজ্জা রাঙা মুখটা নত করে রাখে। ফায়াজ নিজের তপ্ত অধৈর্যটা ছুঁয়ে দিল অর্থির ললাটে। আবেশে চোখ বুঝল অর্থি। অন্তঃকরণে সুন্দর সুখানুভূতি হতে লাগলো। বিচিত্র এই অনুভব, ভালোবাসার অনুভূতিগুলো বড্ড বিচিত্র। আমার ঘরের ঘরণী এত সুন্দর কেন? আপনি একটু বেশি প্রশংসা করেন আমার। বউয়ের প্রশংসা করাই বরের কর্তব্য, নইলে সংসার টেকা কষ্টসাধ্য। বিনিময়ে হাসলো অর্থি। ফায়াজ অর্থির একটা হাত ধরে তাকে নিয়ে যেতে লাগলো নিজের সাথে। আজকে ওরা অর্থির বাবার বাসায় যাচ্ছে। অনেকদিন পর অর্থির বাবার বাসায় যাওয়া হচ্ছে ওদের। ফারিহাকে বললেও সে রাজি হয়নি, পরীক্ষার অজুহাতে নাকচ করে দেয়। আর যাই হোক, ফারিহা কিছুতেই ওই অর্ণবের মুখোমুখি হবে না। ভার্সিটিতে চান্স পেয়েছ? অর্কর সোজা প্রশ্নেও কেমন বিব্রত হলো অথই। কতগুলো মাস পর অর্কর সাথে দেখা হলো তার। কেমন যেন লাগছে অর্ককে, অনেকটাই আগুছালো। আগে বেশ সুন্দর করে পরিপাটি হয়ে আসতো সে। কলেজ কিংবা অন্য জায়গায় তাকে রুচি সম্পূর্ণ পোশাকে দেখা যেত, কিন্তু এখন কি হাল হলো তার। সমস্ত মুখ জুড়ে এলোমেলো দাঁড়িয়ে চুল উস্কো খুস্কো, শার্টও কেমন করে পরে এসেছে, হিন করা নেই। অর্ককে এভাবে দেখে অথয়ের কেমন যেন লাগলো। সে প্রশ্ন করে বসলো, আপনার এই অবস্থা কেন স্যার? অথয়ের চোখে তার জন্য হতাশা দেখে অর্কর ভালো লাগলো কিছুটা। সে নিজেকে স্বাভাবিক রেখে বলল, আমি তো ঠিকই আছি, তোমার খবর বলো, ভার্সিটিতে চান্স পেয়েছ? হ্যাঁ। অথয়ের উত্তর শুনে ঠোঁটের কোণে সুন্দর একটা হাসি খেলে গেল অর্কর। সে বেশ খুশি হয়ে বলল, কংগ্রেচুলেশন। আমি তোমার সাথে যোগাযোগ করতে পারিনি, তুমি চান্স পেয়েছো কিনা জানার খুব আগ্রহ ছিল আমার। আপনি কি বাকি ছাত্রছাত্রীদেরও চান্স পাওয়ার বিষয় নিয়ে আগ্রহ দেখিয়েছিলেন? অথয়ের এমন প্রশ্নে থতমত খেয়ে যায় অর্ক, চোখের দৃষ্টি এলোমেলো। ছাত্রছাত্রী সবাই আমার কাছে সমান, অনেকেই আমাকে কল করে জানিয়েছে তাদের বিষয়ে। তোমার নাম্বার ছিল না আমার কাছে, তাই জানতে পারিনি। ও আচ্ছা, তা এখানে কি করছেন? কিছু না, হাঁটছি। তুমি কি করছো? আমি কিছু ড্রেস নিতে এসেছি। তোমার সাথে তোমার ভাইয়া আসেনি? হ্যাঁ, ভাইয়া এসেছে, ও একটু অন্যদিকে গিয়েছে।
ভালো থেকো। অর্ক চলে যাওয়ার জন্য পা বাড়ালো। পেছন থেকে অথই ডেকে উঠল তাকে। স্যার শুনুন একটু। অর্ক থামলো। হৃদস্পন্দন বেড়ে গেল হঠাৎ করেই। অথৈর দিকে ঘুরে তাকালো সে। শান্ত চোখে অথই তার দিকে তাকিয়ে আছে। অথই বলল, আপনি আমাকে যতটা বোকা ভাবেন আমি কিন্তু নই ততটা। নাম্বারটা নিন। অর্কের ফোনটা তার হাত থেকে নিয়ে নিল অথই। অর্কর ওয়ালপেপারে তার ছবি দেখে চমকে ওঠে সে। অর্ক অপ্রস্তুত হয়ে পড়ে। সে দ্রুত অথৈর কাছ থেকে ফোনটা নিয়ে নিতে চাইলে অথই দূরে সরিয়ে নেয়। অথই চোয়াল শক্ত করে অর্ককে প্রশ্ন করে, আপনার ফোনে আমার ছবি কেন? তাও আবার ওয়ালপেপারে। কি চান আপনি? কেন করছেন এসব? আমি তোমাকে চাই। আর কিছু জানতে চাও? ভালোবাসি এটাই জেনে নাও। বলে এই ফোনটা নিয়ে নিল অর্ক। অথই অবাক হয়ে তাকিয়ে আছে অর্কর দিকে। এমন পরিস্থিতির সম্মুখীন হবে সে কখনোই ভাবেনি। শেষে কিনা তার টিচার তাকে প্রপোজ করলো। অর্ণব এসে দাঁড়িয়েছে অথইর পাশে। ভ্রুকুচকে অর্কর দিকে তাকে জিজ্ঞেস করে, আপনি? দুজনের কারো মুখে কোনো কথা নেই। অর্ণব আবারও প্রশ্ন করলো, আপনি অথয়ের কলেজ টিচার না? অর্ক কতক্ষণ চুপ থেকে জবাব দেয়, আগে ছিলাম, এখন নেই। অথই বলল, ওনার সাথে হঠাৎ দেখা হয়ে গেল আমার। আমি আসছি তাহলে। অর্কর যাওয়ার দিকে নিষ্পলক তাকিয়ে রইল অথই। বোনের চোখের ভাষা ভিন্ন দেখা গেল অর্ণবের চোখে। অর্ক কি শুধুই তার টিচার, নাকি ওদের অন্য কোনো সম্পর্ক আছে? খোঁজ নিতে হবে। আজ অনেকদিন হলেও ফারিহাকে দেখে না অর্ণব। কয়েকবার তাদের বাড়িতে যাওয়া হলেও একটুর জন্যও তার দেখা মিলে না। অর্ণব বুঝলেও তার উপর রাগ করেই এমন করছে ফারিহা। সেদিন খুব বেশি বকাবকি করে ফেলেছিল সে। ফলস্বরূপ এখন বুকে তীব্র ব্যথা নিয়ে থাকতে হচ্ছে। এমন শক্ত মনে ফুল হয়ে আসতে কে বলেছিল তাকে? এই যন্ত্রণা অসহ্য, বিরহ অসহনীয়। একটা সময় আসে যখন মেয়েদের আর বাবার বাড়িতে রাজত্ব থাকে না। প্রস্তুতি নিতে হয় বাবার বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি যাওয়ার। এই সময়টা বেশ কষ্টকর একটা মেয়ের জীবনে। ছোট থেকে 18 কিংবা 22 বছর ধরে এক বাড়িতে থেকে হুট করে অন্য বাড়ি গিয়ে সেখানকার লোকদের আপন করে নেওয়া এতটা সহজ নয়, কঠিন একটা ব্যাপার। চিরচেনা মানুষ, পছন্দের ঘর, সব কিছু ছেড়ে চলে যাওয়ার অনুভূতিটা তীব্র বেদনাদায়ক। একটা মেয়ে ছাড়া এই অনুভূতি কেউ অনুভব করতে পারে না। বাবা মা ও পরিবারের অন্যান্য সদস্যদের এত বছরের মায়া কাটিয়ে বুকে পাথর চেপে অন্যত্র যাওয়াটা একমাত্র মেয়েদেরই ধর্ম। কোনো ছেলে এই ব্যথা কখনোই উপলব্ধি করতে পারবে না। জগতের নিয়ম সব মেয়েদের উপরেই কেন হয় কে জানে। বাসায় মানুষদের আজ খুব ব্যস্ততা। খুব ভোরে উঠে ঘর দৌড় পরিষ্কার থেকে শুরু করে রান্নার কাজ সবেতেই পুঙ্খানুপুঙ্খভাবে নজর দিতে হচ্ছে। রান্নার কাজ এখনো অব্যাহত। অথই নিজে রুমে বসে পায়চারি করছে। এত সব আয়োজনের একমাত্র কারণ হলো আজ তাকে পাত্রপক্ষ দেখতে আসবে। অথই স্থির হয়ে বসে থাকতে পারছে না কিছুতেই। যবে থেকে শুনেছে তাকে পাত্রপক্ষ দেখতে আসবে তবে থেকে ওর মন অশান্ত হয়ে উঠেছে। সে কিছুতেই এখন বিয়ে করতে চায় না। মাকে একটু বলায় তার মা উল্টো তাকে বোঝায়। তার আব্বুকে কিছু বলতে পারবে না, বড় আব্বুকেও না। তার একমাত্র ভরসা ছিল অর্ণব। সে বলল এই প্রস্তাবটা বড় আব্বুর কাছে এসেছে, তাকে না বলে দেওয়া অর্ণবের কাছে অসাধ্য। অথই পড়ল মহা মুশকিলে। তবে অর্ণব তাকে এটা বলে ভরসা দিয়েছে যে দেখতে আসলে বিয়ে হয়ে যায় না। কিন্তু অথই তো এটা ভেবে নিশ্চিত হতে পারবে না। অথইকেও কিছু বলতে পারল না। আজ অর্ণব ও অর্থের পরীক্ষা। অর্ণব বাসায় নেই, তাই একটু চাপের মধ্যে আছে পরিবারের লোকজন। পাত্রপক্ষদের আজই আসতে হচ্ছে। ঘরের মধ্যে পায়চারি করেও কোনো উপায় খুঁজে পেল না অথই। কিচ্ছু মাথায় আসছে না এই মুহূর্তে। কি করলে সব কিছুর সমাধান হবে? 2 হাত দিয়ে মাথার চুলগুলো চেপে ধরে নিচে বসে পড়ল সে। হাসফাস লাগছে ভীষণ। ভার্সিটিতে উঠতে না উঠতেই মেয়ের জন্য পরিবারের লোকজন উঠে পড়ে লাগে কেন সে বোঝে না। ওর থেকেও ভার্সিটিতে ওঠার পরেই বিয়ে দেওয়া হলো, এখন তাকেও। কই, তার ভাইকে তো বিয়ের জন্য চাপ দিচ্ছে না। অর্ণব তো অথৈর বড়, তাকে কেন বিয়ের জন্য কিছুই বলা হচ্ছে না? শুধু কি মেয়ে বলেই এই নিয়ম? খট করে দরজায় আওয়াজ হতেই সেদিকে দৃষ্টিপাত করলো অথৈ। তার মা এসেছেন ঘরে। উনি এসে অথৈকে মাথায় হাত চেপে নিচে বসে থাকতে দেখে অবাক হলেন। ভ্রুকুচকে জিজ্ঞেস করলেন, এইভাবে নিচে কি করছিস? অথৈ কিছু বলল না।
উঠে দাঁড়িয়ে মুখটা হাড়ের মতো করে রইল। তার মা আবারও জিজ্ঞেস করলো, আমি কিছু জিজ্ঞেস করলাম তোকে, আর এখনো রেডি হোসনি কেন? শাড়িটা দিলাম, এখনো সেভাবেই পরে আছে। কি আশ্চর্য কথা! কি কানে যাচ্ছে না? একটু চিৎকার করতেই অথয়ও জোরে আওয়াজ করে বলে উঠল, আমি এখন বিয়ে করতে চাই না আম্মু। কেন বুঝতে চাইছো না তোমরা? সজোরে একটা চড় পড়ল অথয়ের গালে। নির্বাক হয়ে যায় অথই। গালে হাত রেখে সজল চোখে মায়ের দিকে তাকালো সে। তার মা বললেন, আর একবার এই কথা বললে তোর জিহ্বা টেনে ছিঁড়ে ফেলবো বলে দিলাম। বিয়ে করব না মানে কি? তোর বড় আব্বু শুনলে কি হবে জানিস? মনে নেই কি কীর্তিকলাপ করে বেরিয়েছিস? চুপচাপ রেডি হয়ে পাত্রপক্ষের সামনে বসবে তুমি, আর একটা কথাও যেন না হয়। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।